বাংলাদেশে এখন চলতেছে কোটা সংস্কার আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হইলেও এখন বর্তমানে বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা স্কুল, কলেজ এবং ভার্সিটির ছাত্রছাত্রীরা রাস্তায় নেমে আসছে এই আন্দোলনে যোগ দেওয়ার জন্য। তবে দুঃখের বিষয় কি জানেন, অনেকে চেষ্টা করতেছে এই আন্দোলনটাকে একটা রাজনৈতিক রূপ দেওয়া। একটা কথা ভাই, সত্যি কথা বলে দিই, আজকে মনের থেকে বেশ কিছু কথা বলবো। মানে এখন বাংলাদেশে এইরকম একটা অবস্থা হয়েছে যে মানুষ যে তার মনের ভাব প্রকাশ করবে বা একটা ফেসবুকে স্ট্যাটাস লিখবে, সেই স্ট্যাটাস লিখতে গেলেও না 2-5 বার ভাবা লাগতেছে। তাইলে স্বাধীনতাটা আজকে কোন জায়গায়? তো আজকে এই বেড়াজাল থেকে একটু বের হয়ে আসি, হয়তোবা সময় আসছে কিছু কথা বলার। যা হয় হবে, সেটা নিয়ে কোনো চিন্তা করতেছি না। এই আন্দোলনটা কোনো প্রকারের রাজনৈতিক বা জাতিগত আন্দোলন না। এই আন্দোলনটা হইল সাধারণ শিক্ষার্থী, যারা চাকরি প্রার্থী আছে, সরকারি চাকরি প্রার্থী, বা যারা স্বপ্ন দেখে তারা ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তাদের জন্য এই আন্দোলনটা একদম যৌক্তিক। এখানে দেখতেছি সেনানিবাসের সামনে কিছু ছাত্রছাত্রী দাঁড়াইছে। আমি জানি না এরাও আন্দোলনে নামছে কিনা। আমি যে বললাম ভাই, স্কুল কলেজ নাই, সবাই এখন আসতেছে। কারণ হচ্ছে এই কোটাটা এত পরিমাণ বেশি হয়ে গেছে যে সাধারণ ছাত্রছাত্রী যাদের কোটা নেই তাদের সংখ্যা মাত্র 40%। এটা কখনোই হইতে পারে না। এটা অবশ্যই বৈষম্য হচ্ছে। কারণ কোটা বাংলাদেশে ঠিক আছে, ছিল, অনেক আগের থেকে ছিল। যারা মুক্তিযোদ্ধা করছে তারা তো অবশ্যই পাওয়ার যোগ্য, এবং যারা মুক্তিযোদ্ধার সন্তান তাদেরও পাওয়ার যোগ্য। এই কোটাটা কেন করা হয়েছিল? যারা যুদ্ধ করছে তারা তাদের সর্বস্ব হারাইছে, তো তাদেরই একটা পুনর্বাসনের জন্য এই কোটা সিস্টেমটা করা হয়েছিল। তো যারা এখনো মুক্তিযোদ্ধা আছে তাদের তো ভাতা চলতেছেই, তাদের পুনর্বাসন চলতেছে, তাদের ছেলেদেরও দেওয়া হয়েছে, তাদের মেয়েদের দেওয়া হয়েছে। তাইলে তাদের যদি নাতিপুতিদেরও দেওয়া শুরু করেন, তাহলে আসলে কি কোনো সেক্টরে বাংলাদেশের যে সাধারণ শিক্ষার্থী আছে, যারা মেধাবী শিক্ষার্থী আছে, তারা কি আদৌ ওই পর্যায়ে যাইতে পারতেছে, বা তারা কি ওই ড্রিমটা দেখতে পারতেছে? বাংলাদেশের মধ্যে এখন সবথেকে বড় লস প্রজেক্ট কি জানেন? সেটা হচ্ছে পড়ালেখা করা। এটা হইলো বাংলাদেশের সবথেকে লস প্রজেক্ট। যদি পড়ালেখা না করে মানুষ মনে করেন ওই টাকা দিয়ে বিজনেস করতো, তাহলে হয়তো বা তারা এখন অনেক উপরের দিকে থাকতো। এটা অনেক দুঃখের থেকে বললাম, কারণ শিক্ষার এখন কোনো দাম নাই, কোনো জায়গায় এই শিক্ষার দামটা পাওয়া যাচ্ছে না, যার জন্য আসলে এই কথাগুলো মুখ থেকে বের হয়ে যাচ্ছে। এই রকমই যদি এই কোটা সিস্টেমগুলো চলতে থাকে, তাহলে কৃষকের ছেলে কৃষকই থেকে যাবে, আর রিক্সাওয়ালার ছেলে রিক্সাওয়ালাই থেকে যাবে। কখনো ভালো একটা পর্যায়ে যাইতে পারবে না, যতই তার মেধা থাকুক না কেন। যারা এই আন্দোলনটাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করতেছেন, আল্লাহর রাস্তে দয়া করে এই জিনিসটা বন্ধ করেন। এই জিনিসটা কোনো প্রকারে রাজনৈতিক কোনো কিছু না। এই জিনিসটা একান্তই সাধারণ ছাত্রছাত্রী বা বাংলাদেশের সাধারণ জনগণের। আমার ফেসবুকে ঢুকলে আমি 2-1জনকে দেখতেছি যারা এমন পরিমাণে দলীয় আক্রমণ করতেছে, এদেরকে মনে হইতেছে এরাই হইলো বাংলাদেশের আসল রাজাকার। আপনারা হইলো আসলে চান না যে দেশটা উন্নত হোক বা দেশটা ওই পর্যায়ে যাক। বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যাবে। বাংলাদেশের বর্তমানে যেই পরিমাণ জিনিসপত্রের দাম অন্যান্য দেশের তুলনায়, সেই পরিমাণে আসলে বাংলাদেশের আয় নাই। বাংলাদেশের মাথাপিছু একটা টাইমে ঋণ ছিল 1 লক্ষ টাকা, সেটা এখন বেড়ে দাঁড়াইছে 1.5 লক্ষ টাকা। আপনারা মনে করতেছেন আপনারা ধনী হইতেছেন? না, আপনারা আস্তে আস্তে আরও গরিবের দিকে যাচ্ছেন। এই জিনিসটা হয়তোবা বুঝতেছেন না, তবে সময় গেলে আস্তে আস্তে বুঝবেন যে আপনারা কত পরিমাণ ঋণের বোঝায় জর্জরিত হয়ে রয়েছেন। আমি জানি না এই ভিডিওটা ছাড়তে ছাড়তে এই আন্দোলনের কতদূর কি অবস্থা হবে, বা এই পর্যন্ত যে 5-6 জন মারা গেছে আর কয়জন মারা যাবে আমি নিজেও জানি না। তবে সবথেকে দুঃখের বিষয় কি জানেন? ছাত্রছাত্রীদের উপরে পুলিশের গুলি চালানো। ভাই, এটা কোনো সন্ত্রাসী কার্যক্রম না যে পুলিশ গুলি চালাবে, বা সরকারের কতিপয় একটা গ্রুপ এই ছাত্রদের উপরে চড়াও হবে। আমি জানি না কেন এই জিনিসটা করা হয়, কারণ রাজনীতির মধ্যে আমি এইভাবে কখনো ঢুকি নাই, বা আমার ঢোকার ইচ্ছাও নাই। কিন্তু এই যে কাজটা করা হইল, এই যে 5-6 জন মারা গেল, এই জিনিসটা আসলে বড়ই বেদনাদায়ক। ছাত্র আন্দোলন যারাই করতেছে তারা তো আর তোমার ঘর বাড়ি ভেঙে চুরে দিতেছে না, বা মানুষের কোনো ক্ষতি করতেছে না।
তাইলে কেন গুলি চালাইতে হবে? এই পারমিশনটা আসলে কোন জায়গার থেকে আসে এইটাই বোঝা যায় না। যাই হোক, এই আন্দোলনে আমি প্রত্যক্ষভাবে থাকতে না পারলেও পরোক্ষভাবে যতদূর করা যায় আমি ততদূর করতেছি, কারণ তারুণ্যের জয় হওয়া দরকার। আর কতদিন আমরা ওই পুরনো আমলের রাজনীতির মধ্যে ঢুকে থাকবো? কতদিন আমরা এই শোষণ নিপীড়ন সহ্য করব তা আসলে বলা যাচ্ছে না। তবে আবারও বলতেছি, এইটা কোনো রাজনৈতিক দাবি না বা রাজনৈতিক আন্দোলন না। এটা সাধারণ ছাত্রছাত্রীদের উপরে যে বৈষম্যটা চাপানো হয়েছে, এই বৈষম্যর বিরুদ্ধেই এই আন্দোলনটা শুরু হয়েছে। আর বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা আছে তারা কখনোই কোটার পক্ষে যাইতে পারে না, কারণ তারা মুক্তিযুদ্ধটা কোটার জন্য করে নাই। তারা মুক্তিযুদ্ধটা করছে দেশ স্বাধীনের জন্য, এবং দেশ স্বাধীনের পরে সেইখান থেকে যে কিছু ভোগ করবে এইটাও তারা চায় না। তারপরেও আমাদের দায় দায়িত্ব হইল তাদের সম্মান করে তাদের জন্য কিছু করা বা তাদের পরিবারের জন্য কিছু করা। আমরা বলতেছি না যে মুক্তিযোদ্ধা কোঠা একদম উঠাই দিতে, বাট এটা সমন্বয় করার কথা বলা হচ্ছে। অনেকে মনে করতেছে যে এটা কোটা বিরোধী আন্দোলন মানে কোঠা সম্পূর্ণ উঠাই দিতে বলতেছে। না, এটা সম্পূর্ণ কোঠা উঠানোর বিষয় হচ্ছে না, এটা হচ্ছে কোটা সংস্কারের একটা বিষয় হচ্ছে। অনেকগুলা কথাই বলে দিলাম, এই কথাগুলো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। আসলে মনের কথা না বলাটা হচ্ছে একটা অন্যায়। আর যেহেতু আমরা স্বাধীন দেশে থাকি, তো আমাদের কথা বলার স্বাধীনতা আছে। এখন আমি আছি হচ্ছে যশোরে, ঘড়িতে সময় হচ্ছে 8:44, আর আমি যাচ্ছি একটু কুষ্টিয়ায়। ছোট্ট একটা কাজ আছে, কাজটা শেষ করবো অ্যান্ড আজকেই ফেরত চলে আসবো। কালীগঞ্জ থেকে ঝিনাইদহের দিকে যাচ্ছি, আর এই রাস্তাটার অবস্থা বেশ খারাপ। এই দেখেন, গাড়ি একটা উল্টে গেছে। বাইক চালানোর জন্য তো এই রাস্তাটা সেই রকম লেভেলের খারাপ, এরপরে গাড়ির জন্য মনে করেন যে খারাপ। এই রাস্তাটা আমি যখন প্রথম 2020-এর দিকে যাই, 20 কি 19-এর দিকে এই রাস্তাতে আমি যাই, তখন এই রাস্তাটার অবস্থা এরকম ছিল, আর এখনো পর্যন্ত এই রাস্তাটার অবস্থা এই রকমই। রাস্তা খারাপ হওয়ার বেশ কিছু কারণ আছে, কারণ যেই ক্যাপাসিটিতে এই রাস্তাটা বানানো হয়েছিল তার থেকে ডাবল ট্রিপল লোড মনে করেন যে ট্রাকে করে মানুষ নিয়ে যায় এই রাস্তা দিয়ে। তো কী হবে, রাস্তার বারোটা তো বাজাটা স্বাভাবিকই, তাই না? আর বেশ কিছু জায়গায় গাড়ির চাকা গেছে, চাকা যায় এই দেখেন এরকম করে পিচ উঠে গেছে। তো এই রোডে বাইক চালাইলে অবশ্যই সাবধানে বাইক চালাবেন ভাই, বিশেষ করে যশোর টু কুষ্টিয়া পর্যন্ত এই রোডটার অবস্থা বিশেষ একটা ভালো না। রাস্তা ভালো পাবেন হচ্ছে লালন সেতু পার করে যাওয়ার পরে, রাস্তা আবার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পাবেন। ঘড়িতে সময় যখন 9:37, তখন আমি চলে আসছি ঝিনাইদহ শহরের এদিকে চলে গেল কুষ্টিয়া, আর এদিকে চলে গেল ঝিনাইদহের মূল শহর। ঝিনাইদহের মূল শহরের দিকে আমার যাওয়ার কোনো ইচ্ছা নাই, আমি যেহেতু কুষ্টিয়ায় যাব সেহেতু এই পাশের রোডটা দিয়েই বের হয়ে যাচ্ছি। আর এই রাস্তাটার অবস্থা বেশ খারাপ। আমার এই যে কালো শার্ট মনে করেন যে সাদা হয়ে যাওয়ার উপক্রম। তারপরেও আগে যখন এই রাস্তাটায় আসছিলাম, রাস্তার দুই পাশ থেকে বেশ এরকম কিছু গাছ ছিল, বাট দেখলাম ঝিনাইদহের আগে রাস্তার পাশের যে গাছগুলো ছিল শতবর্ষী গাছ, সেইগুলো সব একদম কেটে ফেলছে। কি একটা অবস্থা হয়ে গেছে, এখন এই রাস্তায় বের হইলেও এই রোদের মধ্যে পুড়তে হচ্ছে। বেনাপোল রোডটাই কি সুন্দর, একদম দুই পাশ থেকে গাছগুলা রয়েছে আর যাইতেও সুবিধা হয়। এই রোডটাও ঠিক ওই রকমই ছিল, বাট একদম নষ্ট করে ফেলছে। এখন আমি চিন্তা করছিলাম পুরো রাস্তাটাই মনে হয় এরকম খারাপ করে ফেলছে গাছগুলা কেটে, বাট ঝিনাইদহ পার করে আসার পরে কুষ্টিয়ার এই রোডে যখন আসলাম তখন ভাই শান্তি লাগতেছে। এই যে এরকম সুন্দর দুই পাশ থেকে গাছ দেওয়া, আর এই যে এখন রাস্তায় মনে করেন যে ঠান্ডা লাগতেছে, বাট এত টাইমে মনে হইতেছিল কি যে গরম কড়াইয়ের উপরে আছি। ঘড়িতে সময় যখন 10:28, তখন আমি প্রায় কুষ্টিয়ায় চলে আসছি, আর বেশি দূর নাই। তো এই ব্লগটা আর বড় করব না, এই ব্লগটা শেষ করে দিব। শেষ করার আগে দুই একটা কথা বলে তারপরে শেষ করি। এই যে আন্দোলনটা চলতেছে, এইটা আবারও বলতেছি কোনো প্রকারের রাজনৈতিক আন্দোলন না, এটা হলো ছাত্রদের একটা অধিকার আদায়ের আন্দোলন। তো যারা এই রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন, যারা খুব লাফাইতেছেন ভাই আর চাটাচাটি করতেছেন, দেখেন চাটাচাটি করে কতদূর আপনারা কি করতে পারেন। আমি তো এইটুকু অন্তত বুঝি যে যখন রাজনৈতিক দলে আপনার প্রয়োজন ফুরায় যাবে তখন আপনারা ফালাই দিবে। এই কোটা সিস্টেমটা একটু শিথিল হয় বা যদি এই কোটা সিস্টেমটা একদম অফ হয়ে যায়, তাহলে লাভটা কিন্তু আপনারও, আপনার বাচ্চা কাচ্চাদের লাভ। যদি তারা মেধাবী হয় তাহলে অবশ্যই তারা তাদের যোগ্য জায়গাটা পাবে। তো এর জন্য কোনো উস্কানিমূলক আচার আচরণ কইরেন না, অন্তত যারা করতেছেন তারা অন্তত অ্যাটলিস্ট থামায় দেন। আর আমি জানি না, ভিডিও আপলোড দিতে দিতে
এই আন্দোলনটা থাকবে কি থাকবে না, তবে এইটুকু বলি, যদি ভবিষ্যতে কোনো দিন এরকম কোনো ছাত্র আন্দোলন হয়, তাহলে যারা এখন উস্কানিমূলক কার্যকলাপ করতেছেন তারা অ্যাটলিস্ট এই জিনিসটা বন্ধ রাখেন। এই জিনিসটা আসলে ভালো না ভাই। এমন কোনো কাজ করেন না যে আপনি মারা যাওয়ার পরে মানুষ ইন্নালিল্লাহর বদলে আলহামদুলিল্লাহ বলে। এই জিনিসটা কিন্তু বড়ই খারাপ একটা বিষয়। কুষ্টিয়া শহরের মধ্যেই ব্লগটা শেষ করে দিচ্ছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আপনাদের মতামত কি এই আন্দোলনটা নিয়ে এটাও অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, আর এমন ব্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ, দোয়া করবেন আমার জন্য। আর আমি চাই না যে এই রক্তপাত আর হোক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।